অধ্যায় 4 অনুশীলনী 4-এর 2 নম্বর যে অঙ্কটি আছে, যে এখানে বলা আছে যে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। যে নিচে কিছু খোলা বাক্য দেওয়া আছে, সেখানে যে অজানা প্রতীক আছে তার মান বের করতে বলছে এবং এমনভাবে বের করছে যেন বাক্যগুলো সত্য হয়। 1 নম্বরে একটি ত্রিভুজের ক বাহু আছে, আর 2 নম্বরে যেটা দেওয়া আছে আমরা এখন দেখব। তা 1 নম্বর যে অঙ্কটা আছে সেখানে বলা আছে যে একটি ত্রিভুজের ক বাহু আছে। তা একটা ত্রিভুজের ক বাহু আছে, আমরা একটু দেখব যে জিনিসটা আসলে কি। তা ত্রিভুজ যে শব্দটি, এই ত্রিভুজ শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই হচ্ছে ত্রি আর হচ্ছে ভুজ, ত্রি আর কি ভুজ। তা এখন এই ত্রি শব্দের অর্থ হলো 3, হ্যাঁ, 3 বা 3, এবং ভুজ শব্দের অর্থ হলো বাহু। তা ত্রি আর ভুজ মিলে হলো ত্রিভুজ, আর ত্রিভুজ মানে হলো 3 বাহু বা 3 বাহুর সমষ্টি। তা নিচে একটি চিত্র আঁকলাম যে 3টা বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র এখানে এঁকেছি, যে ক্ষেত্রটিকে ত্রিভুজ বলা হয়, এবং বাহু 3টিকে আমি এ বি সি দ্বারা চিহ্নিত করলাম। তো এখানে 3টা বাহু আছে, এ বি, এ সি আর বি সি। হ্যাঁ, একটা বাহু হলো এ বি, তারপরে আরেকটা বাহু হলো এ সি, হ্যাঁ, এবং অপর একটি বাহু হলো বি সি, হ্যাঁ, বি সি নিচের দিকে যেটা আছে। তাহলে এখানে আমি 3টি বাহু পেলাম, এ বি, এ সি, বি সি। এই 3টা বাহু এখানে পাওয়া গেছে এবং এইটার নাম হচ্ছে ত্রিভুজ। তা আমাদের যে বাক্যটি দেওয়া ছিল একটি ত্রিভুজের ক বাহু আছে, তেমন কয়টি বাহু আছে এখানে কিন্তু বলা নাই, এই জন্য এই বাক্যটি একটি খোলা বাক্য। আমরা জানি না ক বাহু মানে এখানে 3, 4, 5, 7 হতে পারে, কিন্তু আমরা জানি ত্রিভুজের বাহু 3টা। এবং ক এখানে বলা আছে যে এই কটা হচ্ছে অজানা প্রতীক বা অজানা চলক বা অজানা চিহ্ন আমরা বলতে পারি। খোলা বাক্যের ক্ষেত্রে এগুলো থাকে আর কি। তাহলে একটি ত্রিভুজের ক বাহু আছে, এখানে ক এর মান হচ্ছে 3। তাহলে আমি লিখতে পারি যে ত্রিভুজের 3টি বাহু আছে। ত্রিভুজের কয়টি বাহু আছে? ত্রিভুজের 3টি বাহু আছে। হ্যাঁ, তাহলে এখানে ক এর মান আমি পেলাম 3। ত্রিভুজের 3টি বাহু আছে, অতএব আমরা লিখতে পারি যে অজানা প্রতীক বা অজানা চলক, হ্যাঁ, অজানা প্রতীক বা অজানা চলক ক এর মান, হ্যাঁ, ক এর মান হচ্ছে 3। অজানা প্রতীক ক এর মান হচ্ছে 3। এখন এইভাবে আমরা এই অঙ্কগুলো কিন্তু করতে পারি। তা এখন একটু দেখি যে নিচে লেখা 2 নম্বর যে অঙ্কটা, যে ক টাকায় জিনিস কিনে, হ্যাঁ, কয় টাকায় কিনছি এটা কিন্তু বলা নাই, ক টাকা মানে এটা অজানা। কিনে দোকানদারকে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে একটা জিনিস কেনা হয়েছে, সেই জিনিসের দাম হচ্ছে ক টাকা। কিনে দোকানদারকে 50 টাকা দেওয়ার পরে দোকানদার কি করছে? 23 টাকা ফেরত দিয়েছে। তাহলে কয় টাকার জিনিস কেনা হয়েছিল মূলত? তাহলে একটু খেয়াল করতে হবে, যেখানে দোকানদারকে দেওয়া হয়েছে 50 টাকা আর জিনিসের দাম হলো ক টাকা। কয় টাকা আমরা জানি না, ক অজানা একটা। তাহলে 50 থেকে এই যে জিনিস কিনলাম ক টাকা, এটা যদি আমি বিয়োগ করি বা বিয়োগ করার পর যে টাকা থাকবে সে টাকা দোকানদার আমাকে ফেরত দিবে। তাহলে 50 থেকে যদি ক আমি বিয়োগ করি তাহলে যে বিয়োগফল হয় 23, এই টাকা দোকানদার আমাকে ফেরত দিয়েছে। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, আমি এই ক এর মানটা বের করব। তাহলে আমি লিখতে পারি 50, এই সংখ্যাটা 23 সমান চিহ্নের এই পাশে আছে, একটু খেয়াল করতে হবে। 23-এর আগে ছিল যোগ, সমান চিহ্নের বাম পাশে এসে হয়ে গেছে বিয়োগ, আর ক এই পাশে ছিল বিয়োগ চিহ্ন, ক এর বাম পাশে ডান পাশে গিয়ে সে হয়ে গেছে যোগ। তো সবসময় মনে রাখতে হবে সমান চিহ্নের বামে বা ডানে কোনো, আমি এখানে বিয়োগটা একটু দেখে নিই তারপর বলতেছি। এখানে 50 থেকে 23 যদি আমি বিয়োগ করি তাহলে আমার থাকে হচ্ছে
27, হ্যাঁ 27 সমান ক। হ্যাঁ, তাহলে ক এর মান আমি 27 পেলাম। তাহলে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সমান চিহ্নের বামে বা ডানে, হ্যাঁ, বা সমান চিহ্নের দুই পাশে যখন পরিবর্তন হয় বা যাওয়া আসা করে কোনো সংখ্যা, চেঞ্জ করে তার অবস্থান, তাহলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, হ্যাঁ, এবং গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এটা একটু খেয়াল রাখতে হবে। অতএব ক এর মান আমরা পেলাম এখানে 27। হ্যাঁ, ক এর মান কত পেলাম? 27। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 27 টাকা জিনিস কেনা হয়েছিল আর দোকানদারকে দেওয়া হয়েছিল 50 টাকা। তাহলে স্বাভাবিকভাবে দোকানদার এই 27 টাকা রেখে দিবে আর বাকি এই 23 টাকা ফেরত দিবে। হ্যাঁ, তাহলে এখানে যে আমরা ক এর মান অজানা ছিল, এই অজানা মানের মানটা হলো আমার কত? 27। হ্যাঁ, অজানা মান হলো 27।